টাকা লাগছিল, যদিও 20,000 টাকা আমার কলেজ থেকে দিছিল। আমি আমার জেলায় ফার্স্ট হয়েছিলাম এই প্রজেক্ট উপস্থাপনে। তো আমার এটার প্রতি একটা নেশা ছিল, কিন্তু যখন আমি দেখলাম এই দেশে কথা বলতে পারি না আমরা। আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতাম না। ফেসবুকে স্ট্যাটাস দিলে তুমি যে কোনো অন্যায় বিরুদ্ধে তাহলে কি বলা হইতো জানো? পোস্ট ডিলিট করে নাইলে ঝামেলা হবে, মানে পোস্ট ডিলিট না করলে ঝামেলা হবে। তো এরকম সময় ছিল, আমরা কথা বলতে পারতাম না। ধরো একজন অন্যায় করতেছে সেটাও আমরা বলতে পারতাম না। তো তখন চিন্তা করলাম যে যেহেতু আমি এভাবে কথা বলতে পারতেছি না, আমি পারফর্মিং আর্টস করব, আমি অভিনয় করব, অভিনয়ের মাধ্যমে আমি প্রতিবাদ করব। আসলে এসএসসি এসএসসি দুইটা বিজ্ঞান থাকা সত্ত্বেও আমি নাট্যকলা বিভাগে পড়াশোনার পেছনে এটা কারণ। এন্ড মেইন ফ্যাক্ট ইজ অ্যাক্টিভিজম। আমি অ্যাক্টিভিজম শিখতে চাইতাম সবসময়। তো তারপর ভর্তি হলাম। এখন যে কোটা আন্দোলনটা স্বৈরাচার সরকারের পতন ঘটাইলো, সেটার কিছু গল্প আছে পেছনে। আন্দোলন সংগ্রাম আসলে আমরা দূর থেকে যতটা সহজ ভাবি ততটাও সহজ না। সহজ, কিন্তু সহজ যদি তুমি চাও। যদি তোমার কাছে মনে হয় যে এই সিস্টেমটা পরিবর্তন দরকার, তাহলে অবশ্যই সিস্টেম পরিবর্তন হবে। 16 বছরের একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করতে পারছি। এখন যদি আবার কেউ নতুন করে স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে এটা কাদেরকে প্রতিহত করতে হবে? আমাদেরকে, সবাইকে মিলে, নাকি? তো 6 জুন আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে মানে শুরু করি আন্দোলনটা। তারপর অনেক ঘটনা ঘটে। আমাদের আন্দোলন ক্যাম্পাসে ছিল, দেখো না, হাজার হাজার মানুষ। 3 আগস্ট তোমাদের মনে আছে কিনা জানি না, নিউ মার্কেটে লাখ মানুষ ছিল না? তোমরা কি গেছিলা? গেছিলা? শাবাশ। দেখছো, তোমরা স্কুলে পড়ো, তোমরাও কিন্তু অনেকেই গেছো, তাই না? তো এই যে এত এত মানুষ হয়েছে, এটা কি হুট করে হয়েছে? প্লিজ সাইলেন্ট, প্লিজ। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, এখানে অনেকেই কথা শুনবে, অনেকেই শোনার ইন্টারেস্ট আছে, অনেকেরই নাই। যাদের নাই তারা এমন ভাবে যাবা যেন তোমার পাশের মানুষটা টের না পায়, ঠিক আছে? কোন শব্দ বলবো না, তাহলে শব্দ করলে হবে কি আরেকজনের ডিস্টার্ব হবে। তো এত মানুষ আসলে ছিল না প্রথম দিকে। আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু করছি, 15 জন, 20 জন, 25 জন এরকম ছিল। তারপর আস্তে আস্তে বাড়ে, সংখ্যাটা 300 হয়। তোমার এই ভাইয়াকে দেখতে পাচ্ছ? আমি রাফি আর সে হচ্ছে সাফি। আমরা কিন্তু জুনিয়র, ক্যাম্পাসের জুনিয়র। ধরো তোমাদের এখানে ক্লাস 6 আছে না? আমাদের এই বিশ্ববিদ্যালয় হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার। তোমাদের এখানে যেমন ক্লাস 10 আছে, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স আছে, সিনিয়র জুনিয়র আছে। আমরা কিন্তু ক্যাম্পাসের সবচেয়ে জুনিয়র। এখানে এই ক্যাম্পাসে 6 এর যারা তারা জুনিয়র না, এখানে যারা আছে আমরা এমন জুনিয়র। আমরা কি করছি? সামনে থেকে আন্দোলন করছি। সিনিয়র যারা ছিল তাদেরকে জিম্মি করে রাখা হইতো। ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী যারা আমাদেরকে পিড়াইছে, তোমাদের ভাই বোনদেরকে পিড়াইছে, শান্ত ভাইকে গুলি করে মারছে, ওই ছাত্রলীগ ছিল। তারা জিম্মি করে রাখতো আমাদের সিনিয়রদেরকে। কেউ চাইলে আন্দোলনে আসতে পারতো না। আমরা 2-3 জন স্লোগান দিতাম, সামনে দাঁড়ায় অনেক নির্যাতন লাঞ্ছনার শিকার হতে হইতো। তো আমরা যখন প্রথম 3 তারিখ 3 জুলাই 1 নাম্বার গেট ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, ওই 1 নাম্বার গেটে আমরা অবরোধ করছিলাম। মানে রাস্তাঘাট বন্ধ করে দিছি। খাগড়াছড়ি রাঙামাটি টু চট্টগ্রামের যে যোগাযোগ আছে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমাদের বিশ্ববিদ্যালয়টা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে কখনো আন্দোলন হয় না। সাধারণ শিক্ষার্থীরা সবসময় ভয়ে থাকে যে কখন আমাকে অ্যাটাক করে, কখন মেরে ফেলে। তো ওই জায়গাটা থেকে আমরা দাঁড়াইছি, দাঁড়ায় আন্দোলন শুরু করছি। এন্ড চিটগাং ইউনিভার্সিটি হচ্ছে একমাত্র প্লেস যেখানে আগস্টের 5 তারিখ পর্যন্ত, যেদিন হাসিনা পালায় গেছে, ওই দিন পর্যন্ত ছাত্রলীগ ছিল। আমরা ক্যাম্পাসে 5 তারিখ পর্যন্ত যাইতে পারি নাই, তাদের দখলে ছিল ক্যাম্পাস। তো আমরা তারপর ক্যাম্পাস থেকে আন্দোলনটা শহরে মুভ করি। তো এখানে অনেক গল্প আছে। আমরা যদি 1 নাম্বার গেট অবরোধ করি, তখন হচ্ছে আমাকে ছাত্রলীগের যারা ছিল ওরা একটা রুমে ধরে নিয়ে গেছে, বুঝছো? একটা রুমে 4 তলায়
একটা সিঙ্গেল রুম, আমি একা। আর যারা ছিল সবাই আমার অনেক বড় বড়, যারা আমাকে প্রশ্ন করতে নিয়ে গেছে, আমাকে টর্চার করতে নিয়ে গেছে। রুম নাম্বারটা আমি ভুলে গেছি, কিন্তু 4 তলায় আলাউল হল। তো আমাকে নিচে নেওয়ার পরে বিভিন্ন কোশ্চেন করছে। আমার এই ফোনটা ছিল, ধরো তোমার ব্যক্তিগত ফোন যদি কেউ চেক করে তোমার খারাপ লাগবে না? অনেক কিছুই তো ব্যক্তিগত ইনফরমেশন থাকতে পারে। তো আমার ফোনটা নিয়ে চেক করছে যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি কিনা, আমি শিবিরের সাথে যুক্ত আছি কিনা, আমি ছাত্র দলের সাথে যুক্ত আছি কিনা, আমি বিএনপির সাথে যুক্ত কিনা, আমি জামাতের সাথে যুক্ত কিনা, আদার্স অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে আমাদের দেশে, কোন পার্টির সাথে যুক্ত আছি কিনা, কোনো কিছু পাই নাই। 6 ঘন্টা, 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত আমাকে একটা রুমের মধ্যে আটকে রেখে প্রশ্ন করছে। তো সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম কোনোভাবে এখান থেকে বের হইতে পারলেই বাঁচি। তো তারপর বের হয়ে আসলাম। এক পর্যায়ে আন্দোলন শহরে আসলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে বের হয়ে আমরা চট্টগ্রাম কেন্দ্রিক চিন্তা করলাম। তখন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া খুব একটা প্রতিষ্ঠান ছিল না। আমরা স্লোগান দিতাম যে কমার্স কলেজ আসছে, রাজপথ কাঁপছে, চট্টগ্রাম কলেজ আসছে, মসজিদ কলেজ আসছে, এভাবে ইনভাইট করতাম সবাইকে। তো 2-3 দিন পরে দেখা গেল যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সবাই আসছে। চট্টগ্রামের কিছু ইতিহাস আছে যেগুলো হারায় যাচ্ছে। সারা বাংলাদেশের এই আন্দোলনটা চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি স্প্রেড হয়েছে। কিছু পয়েন্ট আছে। 11 জুলাই, 15 জুলাই, 16 জুলাই, 2রা আগস্ট, 3রা আগস্ট, চট্টগ্রামের ইতিহাস এগুলা, কিন্তু এগুলা ভুলে যাচ্ছি আমরা। তো এই ইতিহাসগুলো জানা দরকার। যে তোমরা একটা সিনারি দেখো না আবু সাইদের, এটা হচ্ছে 11 জুলাই, মানে চট্টগ্রামে ক্রিয়েট হয়েছে। এটা আমার দ্বারা ক্রিয়েট হয়েছে। 11 জুলাই যখন পুলিশ ছত্রভঙ্গ করে দিচ্ছিল তখন আমি দাঁড়াইছিলাম। এরপরে আর আন্দোলনের পেছনে ফিরে তাকাতে হয় নাই, সবসময় আমরা সামনেই তাকাই গেছি। এইটার পেছনে একটা গল্প আছে। আবু সাইদ ভাই তো 16 জুলাই দাঁড়াইছিল, গুলি খাইছিল। 16 জুলাই প্রথম শহীদ হয় মানুষজন। তো 11 জুলাই যখন আমরা টাইগার পাসে মুভ করি তখন পুলিশে আমাদেরকে ব্যারিকেড দিছিল। স্টুডেন্ট ছিল 200, পুলিশ ছিল 300, অর্থাৎ পুলিশের থেকে স্টুডেন্ট কম ছিল, পুলিশ বেশি ছিল। তো আমরা, আমাদের বোনেরা ছিল সামনে, আমরা কি করতাম, আন্দোলনের একটা স্ট্র্যাটেজি আছে। সামনে যদি মেয়েরা থাকে তাহলে সহজে কেউ অ্যাটাক করতে পারে না। একটু হইলে তো ভাবে যে সবারই তো মা বোন আছে, কিন্তু ওই দিন আর এটা ভাবে নাই। ধরো একজন পুলিশ, সে একজন পুরুষ, সে একজন পুলিশ, মানে সে পুলিশ হোক আর যাই হোক সে তো পুরুষ নাকি। ধরো ছেলেরা, তোমার কোনো বোনকে বা তোমার মাকে যদি পর পুরুষ, সে পুলিশ হোক আর যেই হোক, টাচ করে, তোমার ভালো লাগবে? হাত কাইটা দিবা না? দিবা না? ধরো তোমার সামনে তোমার মাকে কেউ বাজেভাবে টাচ করছে, তুমি কি সহ্য করবে? এটা পসিবল? আমাদের সামনে আমাদের বোনদেরকে এভাবে টাচ করছে পুলিশে। মানে সামনে যে বোনগুলা ছিল, আমরা যখন ব্যারিকেড ভাঙবো তখন আর কে ছেলে কে মেয়েটা দেখে নাই পুলিশে, সবাইকে লাঠি চার্জ করছে এবং একটা বোনকেও এখান থেকে ফিরতে দেয় নাই, সবাইকে আহত করে ফেলছে। আমরা 50 থেকে 70 জন সর্বোচ্চ হবে। আমরা কি করলাম, 2 নাম্বার গেটের দিকে দৌড়ায় দৌড়ায় মুভ করতেছি আর স্লোগান দিচ্ছি, পিছন থেকে পুলিশে ধাওয়া করতেছে। তো আমরা ভাবছি সামনে আর কিছু নাই, কিন্তু তারা প্ল্যান করে রাখছিল। সামনে দেখি 2 নাম্বার পর্যন্ত গিয়ে সামনে থেকেও পুলিশ, পিছন থেকেও পুলিশ, আমরা কোথায় করছি? মাঝখানে। তো যখন পুলিশ আমাদের উপর লাঠি চার্জ শুরু করছে, সবাই সবার মতো দৌড়াচ্ছে, স্বাভাবিক, কারণ আমাদের হাতে কিছু নাই, আমাদের হাতে কিছু নাই, এন্ড আমাদের সংখ্যাটা অনেক কম। তো সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তোমাদেরকে 3 তারিখের কথা বলছিলাম যে 1 নাম্বার গেটে আমরা অবরোধ করছিলাম। তো ওই দিন একটা কথা বলছিলাম যে যদি আমাকে কেউ আন্দোলন থেকে সরে যেতে বাধ্য করে, আমার শেষ স্টেপ হবে নিজেকে পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দিব, কিন্তু আন্দোলন থেকে যাব না। তো যখন দৌড়াচ্ছি তখন আমার কাছে ফিল হচ্ছে যে আমি তো প্রতারণা করতেছি, আমি যে কথা দিছিলাম কথাটা আমি রাখতে পারতেছি না।
তো আমি প্রতারণা করতেছি, এই ফিলটা হচ্ছিল এন্ড নিজের মাঝে একটা ঘৃণা কাজ করতেছিল নিজের প্রতি, যা আমি তো চুরের মতো পালায় যাচ্ছি, থাকতে পারতেছি না। তো দৌড়াচ্ছি আর এই জিনিসগুলো ভাবতেছি। তো হঠাৎ করে দেখি আমার পেছনে আর কেউ নাই। শুনতেছো তোমরা? বলবো? হঠাৎ করে দেখি আমার পেছনে আর কেউ নাই, শেষ মানুষটা আমি। এখন আমি ভাবতাছি যে আজকে যদি আমরা চলে যাই তাহলে হয়তো বা চিটাগাং আন্দোলন হবে না, কারণ একদিন রাজপথ ছাড়া হইলে পরে আর কেউ ভয়ে নামবে না। আবার এটাও কাজ করতেছে, আমি তো কথা দিছিলাম, কথা রাখতে পারতেছি না, গিলটি কাজ করতেছিল। তারপর শেষ পর্যন্ত মানে দুটা নাই পরে ভাবলাম যে না দাঁড়াবো, আজকে যাবো আর হবে, হয়তো আমি মরে যাব, কিন্তু আমি মরে গেলে তো বাংলাদেশে একটা নতুন পথ থাকবে, ওই চিন্তাটা মাথায় আসে। তো আমি দাঁড়ালাম, চোখ বন্ধ করে দাঁড়ায় গেছি এবং মনে মনে আব্বা আম্মার কথা মনে হচ্ছে, মানে আব্বা আম্মার কথা ফিল হচ্ছে যে আমি মরে গেলে আমার আব্বা আম্মার কি হবে, এগুলো ভাবতেছি আর ইন্না নিলেই করতেছি। হঠাৎ করে দেখি কেউ একজন এসে আমাকে ধাক্কাচ্ছে, চোখ খুলে দেখি যে পুলিশে ধাক্কাচ্ছে, আমিও পাল্টা ধাক্কাচ্ছি। এক পর্যায়ে পড়ে যাই, যেখানে 60-70 জন ছিল, আধা ঘন্টার মধ্যে সেখানে মানুষ হয়ে যায় 2000-এরও বেশি। শুধুমাত্র চিটাগাংয়ে না, সারা বাংলাদেশে মানুষ একটা জোয়ার হয়ে যায়, বুঝছো? তো ওইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারো আন্দোলনের, 11ই জুলাই। তারপর আর আমাদের আন্দোলনের পেছনে দেখাতে হয় নাই। এদিকে 2 নাম্বার গেট অবরোধ করছি আমরা, আবার রাতে আমাদের 1 নাম্বার গেট অবরোধ করছে আমাদের ক্যাম্পাসে যারা ভাই ব্রাদার ছিল তারা। এটা হচ্ছে 11ই জুলাই। এবং চট্টগ্রামে হচ্ছে প্রথম এই সন্ত্রাসী ছাত্রলীগকে পিটাইছে ছাত্র জনতা, বাংলাদেশে আর কোথাও পিটায় নাই। তো এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে যে চট্টগ্রাম থেকে আসলে কোনগুলো উদ্ভাবন হয়েছে। দেখো আমি কিন্তু চট্টগ্রামে থাকবো না সারা জীবন, কারণ আমার বাড়ি চট্টগ্রাম না, কিন্তু তোমরা যারা চট্টগ্রামে, তোমরা কিন্তু সারা জীবন চট্টগ্রামে থাকবা। তো এই ইতিহাসগুলো তোমাদের জানতে হবে। তো পরবর্তীতে 15 জুলাই আমরা 14 তারিখ এখানে একটা স্লোগান দিলাম না যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে, স্বৈরাচার। এই স্লোগানটা হচ্ছে 14 জুলাই। কত তারিখ? 14 জুলাই। এগুলো কোশ্চেন আসতে পারে তোমাদের জিকে তে। 14 জুলাই রাজাকার স্লোগান দেই আমরা। আমাকে বলছিল যে আমাকে তো বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া উচিত, হাসিনা বলছিল, যেহেতু মানে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছে আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে চাইলে তো বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই আপা নিজেই দেশ থেকে বের হয়ে গেল। দুঃখজনক এটা, দুঃখজনক এটা আমাদের আনন্দের। তো সে আমাকে বলছিল বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া উচিত। 15 জুলাই যখন আমি আন্দোলনে আসবো শহরে, ক্যাম্পাস থেকে শাটলে উঠলাম, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার শাটল থেকে ধরে নিয়ে গেল, মারতে মারতে, মানে আদর করে না, জামাই আদর না, মানে পিটাইছে, বুঝছো, মারতে মারতে নিয়ে যাচ্ছে। আমি বেঁচে ফিরছি শুধুমাত্র সাংবাদিকদের ক্যামেরাগুলোর কারণে। এখানে ক্যামেরা না থাকলে অনেক কিছু হইতে পারতো। মাঝখানে অনেক হুমকি ধামকি দিচ্ছে, আমার আব্বাকে বলছে যে ছেলেকে যদি আন্দোলন থেকে সরায় না নেন তাহলে ছেলেকে পাবেন না, ছেলের লাশটা পাবেন, দেখবেন কোথাও না কোথাও হয়তো পড়ে আছে। আব্বা আম্মা তো সবসময় কান্নাকাটি করতো, আমার কখনো না করে নাই, বাট পারমিশনও দেয় নাই, বলছে যে যা করো সাবধানে করো, আন্দোলনে যাও, এই কথাটা বলে নাই। তো আমার আব্বারে অনেক অপমান অপদস্থ করছে এবং এমন কিছু বলাইছে, আমার আব্বা আমাকে এক পর্যায়ে বলছে, মানে জোর করে বলানো হয়েছে একটা ভিডিওতে, যে আমি নাকি আমার আব্বা আমার কথা শুনি না, মানে আব্বা আমার অবাধ্য সন্তান। এই জিনিসগুলো আসলে ফেস করে আসতে হয়েছে আর কি। তারপর যখন ছাত্রলীগ আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, যে যেভাবে পারে আমাকে মারছে এবং বাধ্য করে জোর করে হচ্ছে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হয়েছে। প্রক্টর অফিসে নিয়ে যায়, তো ওখানে আমাকে নানান ভাবে কথাবার্তা শোনায়। আর প্রক্টরকে বলে যে এর ছাত্রত্ব বাতিল করতে হবে, রাজাকার, এর রাজাকার, দেশদ্রোহী, এর ছাত্রত্ব বাতিল করতে হবে। এন্ড আমি মেন্টালি ডিসিশন নিয়ে নিয়েছি যে এই বিশ্ববিদ্যালয়ে আমার আর পড়া হবে না, কারণ ছাত্রলীগ থাকলে আসলেই পড়া হইতো না। এখনো যদি আসে বা এখনো চেষ্টা করতেছে কোন না কোনো ভাবে যদি আমাদেরকে পাই মেরে ফেলবে, আমি জানি না এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমি কতক্ষণ বাঁচব।
আমি এখান থেকে বের হয়ে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত যেতে পারি কিনা আমি জানি না, মানে জীবনটা এমন হয়ে গেছে, কিছু করার নেই, মেনে নিছি। বাট এটুকু চাই, একটা সুন্দর বাংলাদেশ হোক, এন্ড সেই দায়িত্বটা তোমাদের নিতে হবে। তো তারপর যখন প্রক্টর অফিসে আমাকে বিভিন্ন কথাবার্তা শোনাচ্ছে, আমার হাতে একটা জাতীয় পতাকা বাঁধা ছিল, ন্যাশনাল ফ্ল্যাগ। তো এক পর্যায়ে বলতেছে যে কোন রাজাকারের হাতে পতাকা থাকতে পারে না, দেশের পতাকা থাকতে পারে না, মানে আমার হাতে দেশের পতাকা থাকতে পারে না, কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা, তোমার অনেক অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্ন কিছু শিকার হইতে হবে, এগুলো মাইনে নিতে হবে। তো এক পর্যায়ে আমার হাত থেকে জাতীয় পতাকাটা, আমার সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে এটা, যে আমার হাতে আমি আমার দেশের পতাকাটা পর্যন্ত রাখতে পারি নাই, জাতীয় পতাকাটা কেড়ে নিয়েছে, কিছু বলতে পারি নাই, যদি বলতাম এখানে মারতো, টিচারদের কিছু করার ছিল না। তারপর 20-25 জন আপু আমাদের বিশ্ববিদ্যালয়ে, ওনারা গেছে আমাকে ফিরে আনার জন্য, এন্ড আমাদের যারা ভাইরা গেছে আমাকে উদ্ধার করার জন্য, সবাইকে শহীদ মিনারে ফেলাই পিটাইছে, মানে রক্তাক্ত করে ফেলছে শহীদ মিনার, নির্বিচারে পিটাইছে, যেটা হাতে পাইছে ওইটা দিয়েই মারছে। তো তারপর আপুরা এক পর্যায়ে আমাকে বের করে আনছে, কিন্তু আপুদের মাঝখান থেকে নিয়ে আবার আমাকে পিটাইছে। তারপর আবার প্রক্টর অফিসে নিয়ে গেছে, এন্ড সবশেষে আমাকে অক্সিজেন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে পৌঁছায় দিয়েছে। তারপর ওখান থেকে আমার কাছে 20 টাকা ভাড়া ছিল, একটা মানে আইটু সামনে আসছে, একটা সিএনজি দিয়ে নগদে টাকা ছিল, ওখান থেকে টাকা দিলাম ভাড়া, রিকশা দিয়ে আসছি, 20 টাকা দিয়ে এসে 16 নামছি। 15 তারিখ আমাকে ক্যাম্পাসে আটকাইছে ছাত্রলীগ, আর 15 তারিখে 16 যারা আন্দোলনকারী ছিল আমাদের ভাই ব্রাদার, সবাই হচ্ছে ছাত্রলীগ পিটাইছে। এক সারা বাংলাদেশে চট্টগ্রামে প্রথম ছাত্রলীগ পিটাইছে 15 জুলাই, বুঝছো? তো এটা হচ্ছে 15 জুলাইয়ের ঘটনা। এরপর অফিসিয়ালি আমার ফ্যামিলি থেকে আমাকে অনুমতি দিতে হচ্ছে 3রা আগস্ট। তো আমরা তো ভাই নিচ্ছি যে মনে হয় যে আর বাঁচবো না, এই 2-1 দিন হয়তো বাঁচতেছি। তো আমি কর্মসূচিতে যাব, হঠাৎ হচ্ছে আমার আম্মুরে আমি কল দিছি। মাঝখানে 11 দিন আমার ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল না। আমার আব্বা আম্মার সাথে আমার রোজ আগে অন্তত 10 থেকে 15 বার কথা হইতো, তো টানা 10 দিন যোগাযোগ ছিল না। আর ছাত্রলীগ ছড়াইছে যে আমাকে জিম্মি করা হয়েছে, আর জিম্মি করার কারণে হচ্ছে মানে আমি বিবৃতি দিচ্ছি, এরকম একটা মানে ইয়ার বানাইছে। আর এমনও বলছে যে আমার আব্বা নাকি আমাকে খুঁজতে চট্টগ্রামে চলে আসছে, মানে আমার বাড়ি থেকে চট্টগ্রামে দূরত্ব 500 কিলো, ওখান থেকে আমার আব্বা নাকি চট্টগ্রামে আসছে আমাকে খোঁজার জন্য। তো আমি আব্বারে কল দিলাম, আব্বা বলতেছে যে আমি তো চা স্টলে বসে চা খাচ্ছি, বুঝছো? তো তারপর 3রা আগস্ট যখন আমি বের হচ্ছি, তো গাড়িতে ছিলাম, তখন আমি ভাবলাম যে শেষ কলটা আম্মাকে দেই। যারা যারা আন্দোলন হয়েছে সবাই বলে গেছে যে আম্মা ফিরতেও পারি, নাও ফিরতে পারি। তো আমি আম্মারে কল দিলাম, এখন আমি কিছু বলতে পারতেছি না, আম্মাও কান্দে আমিও কান্দি, মানে চিৎকার করে কান্না করছি। তো আম্মা আমারে ওইদিন বলতেছে যে তুমি যা করতেছো খারাপ কিছু তো করতেছো না, দেশের মানুষ ভালো বলতেছে, তো এখানে কান্না কাটি তো কিছু নাই, যা করবা বীরের মতো করবা, বাঁচতে হইলে বীরের মতো বাঁচবা। আমার মাস্ক দেওয়া ছিল, আমি মাস্কটা খুলে ফেলাই দিছি, আমার আর কিছু পাওয়ার নাই, কারণ এটাই আমার পাওয়ার বাকি ছিল যে আমার ফ্যামিলি আমাকে পারমিশন দেয়, এছাড়া আমি কিছু চাই না। মায়ের পারমিশন দেওয়া যাতে কতটা শক্তি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমার মাঝে অসুরের শক্তি চলে আসছে, মানে মায়েদের একটা আলাদা এনার্জি আছে, স্পিরিট আছে। যখন আমার আম্মা এই কথাটা বলছে, আমার আর কোনো পিছুটান নাই, না আমার ফ্যামিলির পিছুটান আছে, না আমার মানে কোনো কিছুরই পিছুটান নাই। তো 3রা আগস্ট হচ্ছে আমার আম্মু আমাকে ফার্স্ট পারমিশন দেয়, এন্ড আমি গিয়ে দেখি 3রা আগস্টের সবচেয়ে বড় জমায়েত হয়েছে চট্টগ্রামে, নিউ মার্কেট। তো এই হচ্ছে ঘটনা। এখন দেখো, আমি মানুষের সাথে প্রতারণা করি নাই, যে তোমরা স্বপ্ন দেখো না ছোট, তোমরা যারা আছো তোমাদের স্বপ্ন আছে না একটা, যে বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বা অনেক কিছু আছে না স্বপ্ন? যে ভাইগুলো তোমাদের মারা গেছে, মানে শহীদ হয়েছে, তাদের স্বপ্ন ছিল না? ছিল। এই যে আমাদের শান্ত ভাই শহীদ হয়েছে, শান্ত ভাইয়ের স্বপ্ন ছিল না একটা সুন্দর ফ্যামিলি,
ওনার স্বপ্ন ছিল না ওনার নাতিপুতি হবে? ছিল। কিন্তু তোমাদেরও স্বপ্ন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু তোমাদের যে ভাইগুলা শহীদ হয়েছে তাদেরও স্বপ্ন ছিল। তারা কেন শহীদ হয়েছে? এই দেশের জন্য, বাংলাদেশটা যেন ভালো থাকে। শুধুমাত্র এক সরকার যাবে আর এক সরকার আসবে এই জন্য আন্দোলন করে নাই কেউ। একটা সুন্দর বাংলাদেশের জন্য সবাই আন্দোলন করছে। এখন তাদের যে স্বপ্নটা বিসর্জন দিয়ে দেশের জন্য স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা বাস্তবায়নের দায়িত্ব তোমাদের। যদি যেই ভাইটা তোমার মারা গেছে সেই ভাইয়ের স্বপ্ন পূরণ করতে না পারি আমরা সবাই প্রতারক হব। আমি যেমন 11 জুলাই ফিল করছিলাম আমি তো প্রতারণা করতেছি, প্রতারণা করার থেকে মরে যাওয়া ভালো। এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা নতুন বাংলাদেশ, যেটা যে বাংলাদেশের জন্য আমাদের ভাইরা শহীদ হয়েছে, সেই বাংলাদেশের স্বপ্ন দেখবা নাকি তাদের সাথে প্রতারণা করবা? যদি শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করো যে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, ফ্যামিলিকে ভালো রাখবো, একটা গাড়ি কিনবো, বাড়ি করব, তাহলে তোমাদের এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমরা প্রতারক হয়ে বেঁচে থাকবা। আমার জায়গা থেকে তোমাদের কাছে আহ্বান থাকবে, যেহেতু তোমরা জুনিয়র, তোমাদেরকে আহ্বান করতে পারি, তোমরা এমন একটা লাইফ, এমন একটা জীবন গঠন করো যেটাকে সিম্বল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবা। এন্ড আমরা সবাই যদি চাই তাহলে যে কোনো কিছুই সম্ভব। যারা এখন আমাদের মুরব্বী আছে অনেকে আমাদের কথা বোঝে না, কিন্তু তোমরা নেক্সট জেনারেশন, আমরা যেন আমাদের কথা বুঝতে পারি এন্ড নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সবাই একভাবে কাজ করতে পারি। নতুন বাংলাদেশের স্বপ্ন সফল হোক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই স্কুল থেকে আমাকে ক্লাস 7 এর একজন স্টুডেন্ট একটা ছবি আঁকিয়ে দিছিল গিফট। সে কি আছে এখানে? আচ্ছা, এই স্কুলে একজন স্টুডেন্ট ছিল, তাকে আমি খুঁজতেছিলাম, তো তাকে আমি দেখি, খুঁজে পেলে একটা হ্যান্ডশেক করব। আর ভালো থাকো, পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প কিছু নাই। তুমি যাই করো পড়াশোনা করতে হবে। আর হুট করে কিছু হয় না, যার যেটা এইম আছে সেই এইম নিয়ে কাজ করো, পার্টিকুলার যে এইমটা আছে সেটা নিয়ে কাজ করো। ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বিপ্লবের স্পিরিটটা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় দাও। ইনকিলাব জিন্দাবাদ।